নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব লেখক মানবেন্দ্র পালের লেখা ভর। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমি কি সত্যি বিশ্বাস করি ভূত বলে কিছু আছে কিনা। এই প্রশ্ন শুধু আজকের নয়, বহুকাল আগের। আর সত্যি কথা বলতে কি, এ প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারেনি, পারবেও না। ইদানিং ক্লাস 10-এ পড়া আমার এক প্রতিবেশীর ছেলে বুল্টু আমার ভূতের গল্পের পাঠক ও শ্রোতা হয়ে উঠেছে। তার মনেও অজস্র প্রশ্ন। জিজ্ঞেস করে আমি যতগুলো ভূতের গল্প লিখেছি তা কি সবই সত্যি কিনা। কঠিন প্রশ্ন, তবু উত্তর দিতে হয়। বলি, না, কোনো গল্পই পুরোপুরি সত্যি হয় না, সত্যি মিথ্যে মিলিয়ে গল্প হয়। বুল্টু জিজ্ঞেস করে, সত্যি বলো তো, কখনো ভূত দেখেছ? ঢোক গিলে বলি, হ্যাঁ, আগে না তা দেখিনি, তবে তবে কি? বুল্টু কৌতূহলে চোখে পড়ে। বললাম, তবে কিছু অনুভব করেছি। সে আবার কি? বললাম, সে এখন তোরা বুঝবি না, বড় হ তখন বুঝবি। খুব বুঝবো, তুমি বলো না। কি মুশকিল, এ তো পরীক্ষার পড়া বোঝানো নয়, এ হচ্ছে অনুভূতির ব্যাপার। কতবার যা ঘটেছে আমার জীবনে। এই যেমন এক একটা এমন নির্জন জায়গা আছে যেখানে একা গেলেই মনে হয় আমি আর একা নই, আরও কেউ যেন আছে। তাকে দেখতে পাই না, কিন্তু শব্দ শুনতে পাই। পিছনে শুকনো পাতা মারিয়ে কেউ যেন আসছে। শুধু নির্জন জায়গাতেই নয়, নিজের বাড়িতেও অন্ধকার ঘরে আমি হয়তো উঠে দেশলাইটা আনতে যাচ্ছি। স্পষ্ট টের পেলাম কেউ যেন আমার গা ঘেঁষে সাত করে চলে গেল। না, পুরো মানুষ নয়, মানুষের একটা ছায়া। বলতো হঠাৎ আমাকে আঁকড়ে দিল। কি হলো? ও বলল, ওই দেখো, আলোর জোর কিরকম কমে যাচ্ছে, এক্ষুনি লোডশেডিং হবে। বলে আঙুল তুলে বাল্বটা দেখিয়ে দিল। কি হয়েছে দেখো না। দেখলাম আলোটা আস্তে আস্তে নিভে আসছে। কথা বলতে বলতেই গোটা বাড়ি অন্ধকার হয়ে গেল। বল্টু আরো কাছে এসে ভয় ভয় বলল, কি করে বাড়ি যাব? পিঠে হাত রেখে বললাম, ভয় পাবার কিছু নেই, একটু পরে যাস। ও কোনো রকমে বলল, বড্ড অন্ধকার যে। বললাম, লোডশেডিং তো, অন্ধকার হবে না। বল্টু বলল, লোডশেডিং না ছাই, ওই দেখো সব বাড়িতে আলো জ্বলছে, শুধু এই বাড়িতেই। তাকিয়ে দেখি, তাই তো, সব বাড়িতে আলো জ্বলছে, শুধু আমাদের বাড়িতেই। অবশ্য এটা কিছু নতুন নয়, এমনটা আজকাল প্রায়ই ঘটছে। সন্ধ্যের পর থেকে শুতে যাবার আগে পর্যন্ত হঠাৎ আলো নিভে যায়। অথচ লোডশেডিং, কেননা অন্য সব বাড়িতে তখন দিব্যি আলো জ্বলে। বারে বারে ইলেকট্রিক মিস্ত্রি ডেকেছি, তারা এসে যা হোক ব্যবস্থা করেছে, কিন্তু লাইন আর ঠিক হয় না। শেষে ইলেকট্রিক মিস্ত্রি যখন বললে গোটা বাড়িটায় নতুন করে ওয়্যারিং করতে হবে, তখন আমি পিছিয়ে এলাম, কারণ অত টাকা খরচ করার সামর্থ্য আমার নেই। তাছাড়া ঠান্ডা মাথায় ভেবে দেখলাম, লাইনই যদি খারাপ হবে তাহলে সারাদিন কারেন্ট থাকে কি করে? আর রাত্রিরে আলো নিভে যায় কিছুক্ষণের জন্য, আলো নেভে কিন্তু পাখা চলে। এই তো বড় তাজ্জব ব্যাপার। কিন্তু এমন কেন হচ্ছে? তবে কেউ না জানুক, আমি বিশ্বাস করি এসবই ভৌতিক কাণ্ড। কিন্তু এই কথা কাউকে বলা যাবে না। বাড়িটা আমার দাদা মশাইয়ের। দাদুর ছেলে ছিল না, আমার মা তার একমাত্র ছেলে, আমি একমাত্র নাতি। দাদু মারা যাবার কিছুকাল আগে মাকে আর আমাকে কাছে এনে রাখি, আর আমাকেই উত্তরাধিকারী করে গেলেন। অনেকখানি ফাঁকা জায়গার ওপর বাড়িটা, আমাদের ছোট সংসারের পক্ষে যথেষ্ট। অনেকখানি কম্পাউন্ড, মধ্যে ফুলের বাগান, পিছনে কলা বাগান, নারকেল বাগান, বেশ শান্ত পরিবেশ। তবে বাড়ির উত্তর দিকে একটা পরিত্যক্ত মাঠ। সেখানে কোনো ছেলে খেলা করে না, এমনকি
গরু ছাগলও চড়ে না। খাসি হয় না তো গরু চড়তে যাবে কোন দুঃখে? আসলে ওটা একটা পুরনো পরিত্যক্ত কবরখানা। ওই মাঠ দিয়ে চলাফেরা করা বারণ ছিল, কিন্তু ছেলে ছোকরারা শুনত না। শর্টকাট করতে মাঠের উপর দিয়ে হাঁটত। মাঝে মাঝে অসাবধানে জলে ধসে যাওয়া কবরের গর্তে পা ঢুকে যেত। কাটা কেমন করে উঠত, বাড়িতে বলা যেত না। বললেই স্নান করতে হবে, শীত করলেও রেহাই নেই। দাদামশাই ছিলেন একটু অন্য প্রকৃতির মানুষ। সে বিষয়ে বলার আগে বাড়িটার কথা বলিনি। বাড়িটার একতলায় 3টে ঘর। যে ঘরটিতে দাদু থাকতেন সে ঘরটা অন্য কেউ আসা যাওয়া করে দাদুটা পছন্দ করতেন, কিন্তু ওখানে ঘোরাঘুরি করলেই দাদু হাঁকতেন, কি যায়? না কিছু না, এমনি। যাও পালাও। দাদু একটু রাগী মানুষ ছিলেন। আমরা তাই দাদুর ঘরের ত্রিসীমানায় যেতাম না। ভাবতাম কি এমন ও ঘরে আছে যে দাদু কাউকে ও ঘরে ঢুকতে দিতে চাইতেন না। মাকে জিজ্ঞেস করলে মা বলতো, কি দরকার দাদুর ঘরের কথা ভেবে, আমাদের থাকতে দিয়েছে এটাই আমরা খুশি। এক একদিন সকালবেলায় দাদু বেরিয়ে যেতেন, ফিরতেন অনেক রাতে। কিছু বললে জেঠু? কই না তো, মনে মনে বিড়বিড় করছিলে যে? তখনই আমার মাথায় একটা দুর্বুদ্ধি চাপল। নিরীহ ছেলেটাকে ভয় দেখাবার জন্য গলার স্বর বিকৃত করে বললাম, আলো নিভল কেন? ভৌতিক ব্যাপার নয় তো? সামান্য কথা, কিন্তু বল্টু আটকে উঠল। কাঁদো কাঁদো গলায় বলল, আমি বাড়ি যাব। যাবে তো নিশ্চয়ই, আলোটা চলুক। বল্টু মাথা ঝাঁকিয়ে বলল, না না, আমি একদিনই যাব। বলেই উঠে পড়ল। বললাম, দাঁড়াও দাঁড়াও, একা চেও না। বলে ডাকলাম, শঙ্কর, এ শঙ্কর, শঙ্কর। 2-3 বার ডাকাডাকির পর শঙ্কর এলো। বললাম, একে বাড়ি দিয়ে এসো, আমার টর্চটা নিয়ে যাও। বলে টর্চটা দিলাম। শঙ্কর বল্টুকে নিয়ে নেমে গেল। ও চলে গেলে ভাবলাম ভয় না দেখালেই হতো, ছেলে মানুষ। কিন্তু হঠাৎ ভূতের কথাটা মুখে এসে গেল কেন? আলো নিয়ে যাওয়া নতুন কিছু নয়, ইদানিং প্রায় প্রতিদিনই তো বেশ কিছুক্ষণ ওই একটা কথাই মনের ভেতর ঘোরাফেরা করতে লাগলো। হঠাৎ ভূতের কথা মনে এলো। এমনি সবাই নিচ থেকে বুলটুর ডাক শুনতে পেলাম, জেঠু, ও জেঠু। চমকে উঠলাম, কি হলো বুলটু? যাই যাই বলে মুহূর্ত মাত্র না দাঁড়িয়ে অন্ধকার ঘরের দিয়ে ছুটে বারান্দায়। তারপর দেওয়াল ধরে ধরে সিঁড়ি বেয়ে বেয়ে একেবারে রাস্তার দরজায়। অন্ধকারে কিছু দেখা যায় না। আন্দাজেই বুলটুকে ডাকলাম, ও তুই কোথায়? টর্চটা জ্বালা। টর্চ তো জ্বালা হলোই না। বল্টুর কাছ থেকে সাড়াও পাওয়া গেল না। শঙ্করই বা গেল কোথায়? ডাকলাম, শঙ্কর, এই শঙ্কর। সাড়া পাওয়া গেল না। ফের ডাকলাম, শঙ্কর। এবার যেন অনেক দূর থেকে সাড়া পেল। এই যে আমি এখানে। কোথায়? এবার আর সাড়া পাওয়া গেল। আমি দরজার দিকে যাবার জন্য কানামাছি খেলার মতো নিজেরই বাড়িতে ঘুরপাক কেটেলাম। পথ আর খুঁজে পাই না। কতক্ষণ এইভাবে ঘুরছি জানি না। হঠাৎ আলো চলে চোখ কচলে তাকালাম। এই কি, সিমেন্ট বাঁধানো উঠোন থেকে কখন নেমে এসে দাঁড়িয়েছি পাতকুয়োর কাছে। আমার কি মাথার গন্ডগোল হয়ে গেল নাকি? ডাকলাম, শঙ্কর। শঙ্কর বোধহয় কাছেই কোথাও ছিল। সাড়া দিল, বলুন বলুন। তারপর আমার দিকে চোখ পড়তেই বলে উঠল, এটি আপনি পূর্বতলায় কি করছেন? আমি সলজ্জভাবে উত্তর দিলাম, কি জানি, বুঝতে পারছি না। পল্টুকে বাড়ি পৌঁছে দিয়েছিস তো? কখন? এতক্ষণে খেতে বসে গেছে।
এরই মধ্যে খেতে বসেছে। শঙ্কর বলল, এরই মধ্যে বলছেন কেন? এখন কটা বাজে জানেন? জানি না, জানতে চাই না। বুঝতে পারি আমার মাথার মধ্যে কিছু গোলমাল হয়েছে। দাঁড়াতে পারছিলাম না, পা দুটো কাঁপছিল। আস্তে আস্তে উপরে উঠে এলাম। উপরে এসে অনেকক্ষণ খাটে বসে রইলাম। শরীরটা কেমন দুর্বল লাগছে। মনে হলো যেন অনেক দূর থেকে হেঁটে আসছি। আশ্চর্য, এমন তো কোনোদিন হয়নি। আমি খাটের বাজুতে হেলান দিয়ে চোখ বুজে রইলাম। গোড়া থেকে সব ব্যাপারটা ভাবতে শুরু করলাম। এমন অদ্ভুত ব্যাপার কেন? বল্টুকে হঠাৎ আজই ভয় দেখাতে ইচ্ছে করলো কেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বল্টুকে শঙ্করের হেফাজতে দেওয়ার পর থেকে আমি একা নিচে কি করছিলাম? কেনই বা সিমেন্ট বাঁধানো উঁচু রক থেকে কুয়ো তোলার ভিজে মাটিতে নেমে গেলাম? সেখানে বড় একটা নামার দরকার হয় না। কুয়ো থেকে জল তোলার দরকার হলে রক থেকেই কপি কলের সাহায্যে তোলার ব্যবস্থা আছে। তাছাড়া আমি বা জল তুলতে যাব কেন? দরকারের মতো শঙ্করই জল তুলে দেয়। আর একটা ভাবনা আমায় চিন্তায় ফেলেছি। বল্টুকে বাড়ি পৌঁছে দেবার জন্য শঙ্কর যখন নিচে নেমে গেল, আমিও প্রায় তখনই নিচে নেমেছিলাম। গিয়ে দেখি শঙ্কর অনেক আগে বল্টুকে বাড়ি পৌঁছে দিয়ে এসেছে। বেশ, মানলাম শঙ্কর ঠিকই বলছে, কিন্তু শঙ্করকে যখন আমি জিজ্ঞেস করলাম বল্টুকে পৌঁছে দিয়েছে কিনা, তখন শঙ্কর বললে, অনেকক্ষণ। এতক্ষণে বোধ হয় বল্টু রাতের খাবার খাচ্ছে। তাই যদি হয় তাহলে এতক্ষণ আমি কি করছিলাম, কোথায় ছিলাম? কোনো প্রশ্নেরই উত্তর পেলাম না। ধূর চাই, আর ভাবতে পারি না বলে আলস্যি ভেঙে উঠে বসলাম। কটা বেজেছে ডাকবার জন্য দেওয়াল ঘড়ির দিকে তাকালাম। অবাক হয়ে গেলাম। 5:10। ঘড়ি বন্ধ হয়ে গেছে। আমার ঘড়ি তো এমন আলটপকা কখনো বন্ধ হয় না। তাহলে কি দম দেওয়া হয়নি? দম দিতে ভুলে গেছি? না, এমন ভুলও আমার হয় না। বেশ মনে পড়ছে, নিয়ম মতো আজও ব্রেকফাস্ট সেরেই দম দিয়েছি। ঘড়িতে দম দেওয়ার পর শুরু হয় প্রতিদিনের কাজকর্ম। আজও তার যে ব্যতিক্রম হয়নি তার প্রমাণ আছে এই টুলটা। পাশের ঘর থেকে টুলটা টেনে নিয়ে এসে তার ওপর দাঁড়িয়ে আমি পুরনো দেওয়াল ঘড়িটায় দম দিই। সবই তো ঠিকঠাক হয়েছে, তবু কেন সব গলিয়ে যাচ্ছে? এর কারণ কি? উত্তর একটাই, জানি না। একা বসেই সব ভাবছি। হঠাৎ একটু বেশি মাত্রায় সচেতন হয়ে উঠলাম। সিঁড়ি থেকে আর পায়ের শব্দ। কেউ যেন খালি পায়ের নিচ থেকে উপরে উঠে আসছে। শব্দটা যতই স্পষ্ট হতে লাগলো, ততই আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যেতে লাগলো। কি আসছে? কোথা থেকে আসছে? কেন আসছে? এখন তাহলে আমি কি করব? দরজাটা ভেজানো ছিল। মনে হলো এই মুহূর্তে আমার কর্তব্য যে দরজা খিল দিয়ে দেওয়া। তাড়াতাড়ি উঠে দরজার কাছে গেলাম। চেপে বন্ধ করতে যাচ্ছি, দেখলাম হাঁটু পর্যন্ত তোলা ধুতি পরা একটা পা চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকে পড়েছি। ভয় আমি চিৎকার করতে যাচ্ছি। এবার গোটা মানুষটাকে দেখতে পেলাম। খাবার থালা হাতে শঙ্কর অবাক হয়ে দাঁড়িয়ে আছে। এই দরজা বন্ধ করছেন কেন? খাবেন না? ও হ্যাঁ, নিজের এই দুর্বলতায় খুব লজ্জা পেলাম। সরে এলাম। শঙ্কর টেবিলের ওপর আমার রাতের খাবার রেখে চলে গেল। জায়গাটার নাম পোড়া মাঠ। লোকবসতি কম। মেইন রাস্তা থেকে দক্ষিণে নেমে এলেই দেখা যাবে অনেকখানি জায়গা জুড়ে শুধু মাঠ আর মাঠ। এত জায়গা থাকতে কেন যে দাদামশাই এখানে এই বাড়িটা কিনেছিলেন তা আজ আর জানার উপায় নেই। দাদামশাই মানুষটি খুব খেয়ালি স্বভাবের ছিলেন। টাকা পয়সাও ছিল ভালো রকম। শুনেছি তিনি উন্মুক্ত প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসতেন। তাই হয়তো এই জায়গাটাকে পছন্দ করেছেন। কেউ কেউ বলেন পাকাপাকিভাবে বাস করার জন্য বাড়িটা নেন। মাঝে মাঝে কলকাতা থেকে বন্ধু বান্ধব নিয়ে এসে হই হুল্লোড় করতেন। বাড়ির নাম ছিল বিলাস নিকেতন। থাকতেন মধ্য কলকাতার একটা ভাড়া বাড়িতে।
কলকাতাতেই চাকরি। তবে উনি নাকি চাইতেন ছুটি ছাটায় এখানে এসে থাকতে। পাকাপাকিভাবে থাকার অভিপ্রায় কোনোদিনই ছিল না। ওই যে একসঙ্গে এত বড় মাঠ এরকম খুব একটা দেখা যায় না। অবশ্য এখন আর টানা মাঠ নেই। বন্যায়, ঝড়ে, বৃষ্টিতে কিংবা ভূমিকম্পে বিশাল মাঠটা যেন খণ্ড খণ্ড হয়ে গেছে। আরও অদ্ভুত ব্যাপার, মাঠে কোথাও শুধু বালি, কোথাও পাহাড়ি জায়গার মতো শুধু পাথর, আর এখানে ওখানে বাবলার ছোপ। এসব ছিল দাদামশাই যখন এখানে বাড়ি কিনেছিলেন তখন। আমরা যখন এখানে আসি তখন অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। অনেকখানি মাঠ জুড়ে লোক বসতি গড়ে উঠেছে। ছেলেদের খেলবার মাঠ তৈরি হয়েছে। মাঝে মাঝে সার্কাস পার্টি এসে তাঁবু ফেলে। লাইট, ফোন সবই এখন হয়েছে এখানে। দাদামশাই যে কেন এখানে মাঝে মাঝে আসতেন তার কারণ জানতে পেরেছিলাম তার মৃত্যুর পর তার কাঠের বাক্স থেকে পাওয়া একটা খাতা আর ডায়েরি থেকে। আসলে তিনি ছিলেন এক ধরনের গবেষক। পুরনো পরিত্যক্ত কোনো জায়গা দেখলেই সেখানকার ইতিহাসের খোঁজ করতে শুরু করতেন। এইভাবেই তিনি পুরো মাঠে হারিয়ে যাওয়া কাহিনী খুঁজে বের করতেন, কিন্তু কাউকে বলেননি। লিখে রেখে গিয়েছিলেন, মলাটে লাল কালিতে লিখে রেখেছিলেন অতি ভয়ঙ্কর। কি ভয়ঙ্কর লেখেন, কিন্তু আমি আবার জীবন দিয়ে তা অনুভব করেছি। এবার সেই কথাই বলি। মাঠের পূর্ব দিকটার জমিদার ছিলেন জয়পাল, আর পশ্চিম দিকের মালিক ছিলেন দশরথ মণ্ডল। ঝগড়া হতো, আবার মিটেও যেত। দুপক্ষের মধ্যে যত মারামারি হোক না কেন, নববর্ষের দিন দুপক্ষেই সাদা নিশান উড়িয়ে জানিয়ে দিত এবার সন্ধি। সেদিন এক পক্ষ থেকে আরেক পক্ষের কাছে যেত ঝাঁকা ঝাঁকা ফল আর তিন তিন মিষ্টি। জমিদারের জন্য পাঠানো হতো ফাইন ধুতি, মলমলের পাঞ্জাবি আর পাগড়ি। এমনই পাগড়ি কেউ পরত না, কিন্তু উপহারের পাগড়ি মাথায় একবার দিতেই হতো জমিদারকে। ওই একদিনই পাগড়ি পরা হতো, বাকি সময়ে পাগড়ি তোলা হয়ে থাকতো আলমারিতে। একদিন ঘটল একটা ঘটনা, এমন ঘটনা যেটা একরকম ইতিহাসে হয়ে উঠল। জয়পালের ছিল এক পরমা সুন্দরী কন্যা, নাম আত্রেয়ী। 12 বছর বয়স। ওই অল্প বয়সেই নানা জায়গা থেকে বিয়ের ভালো ভালো সম্বন্ধ আসতে লাগলো। কিন্তু আত্রেয়ীর বাবা মা এত অল্প বয়সে বিয়ে দিতে রাজি নন। আত্রেয়ী বিয়ের কথা ভাবে না। তার ভালো লাগে একা একা ঘুরে বেড়াতে। দেখতে ইচ্ছা করে 2 পা দূরে দশরথ মণ্ডলের রাজ্যপাট। ওই তো দেখা যাচ্ছে পশ্চিম প্রান্তের সার সার তাল গাছ। গাছগুলো যেন সীমান্তের প্রহরী। 2 জমিদারের কড়া হুকুম ছিল কেউ যেন অনুমতি ছাড়া ভিন্ন রাজ্যে না ঢোকে। এই আদেশ অমান্য করলেই কয়েদ করে রাখা হবে। ফলে কোনো পক্ষেরই মানুষ সীমান্তের ধারে কাছে যেত না। আত্রেয়ীর এই আদেশের কথা জানা ছিল না, কিন্তু উনিও মাথা ঘামাতো না। সীমান্তের ওপারে যাবার কথা তার বন্ধুদের কাছে বললে তারা আঁতকে উঠে সাবধান করে দিত। তারা বলতো, তোর বাবার আদেশের কথা জানিস না? আত্রেয়ী বলতো, জানি, কিন্তু আমি তো আর গুপ্তচর নই। কাজেই কোনো পক্ষেরই ভয় পাবার কিছু নেই, বরং দুপক্ষেরই লাভ। খোলা মনে মিশতে পারলে পরস্পরের মধ্যে ভালোবাসার বন্ধন দৃঢ় হবে। আত্রেয়ী ভালো লাগতো গভীর রাতে চুপি চুপি বেরোতে। চারিদিক নিঝুম নিস্তব্ধ, কেউ দেখছে না। আত্রেয়ী মনের আনন্দে চলে যেত সীমানা পেরিয়ে দশরথ মণ্ডলের এলাকায়। আবার ভোর রাতে ফিরে আসত। এই যেন একরকম অ্যাডভেঞ্চার। খুব ভালো লাগত। সারা রাত ঘুরত যেন স্বপ্নের ঘুরে, তারপর সারা দুপুর ঘুরত। এইভাবেই দিন কাটছিল। যে সময়ের কথা বলা, সে সময় এই অঞ্চলে মানুষের 2টি ব্যাপারে ভয় ছিল। এক বিষধর সাপ, আর দ্বিতীয় ভূত। সাবধানে চলাফেরা করলে সাপকে তবু এড়ানো যায়, কিন্তু ভূত খুবই ভয়ঙ্কর। তখন ভূতের আড্ডা নাকি ছিল গোটা পোড়া মাঠ জুড়ে। তবে সহজে তারা দেখা দিত না। বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ ভাবে তাদের অস্তিত্ব টের পাওয়া যেত। কখনো দেখা যেত ওই পোড়া মাঠে একটা ছায়া ছায়া মূর্তি ঘুরে বেড়াচ্ছে। আবার কখনো গভীর রাতে হঠাৎ হঠাৎ ঝড়। তারপর দেখা যেত জলস্তম্ভের মতো বালির স্তূপ, প্রায় আকাশ ছোঁয়া। পরক্ষণেই বিকট শব্দ করে আছড়ে পড়তো মাটির ওপরে।
এসবই যে ভৌতিক ব্যাপার তা সবাই জানত। তাই দরজা জানলা বন্ধ করে গুটিসুটি মেরে শুয়ে থাকত মশারির মধ্যে। আবার কখনো গভীর রাতে হয়তো দেখা যেত বিকট এক লম্বা মূর্তি লোমস দুটো হাত দোলাতে দোলাতে মাঠের মধ্যে এদিক থেকে ওদিক ঘুরছে। যে কজন দেখেছে তারা কেউই আর সুস্থ স্বাভাবিক নেই। আত্রেই নিশ্চয়ই কি কথা জানত। তবু সে বেরোতো রাতের বেলায়। প্রায় রাত্রিরেই তার মনে হতো মাঠের অন্য প্রান্তে কারা যেন তাকে ডাকে। সে ডাকে সাড়া না দিয়ে পারত না আত্রেই। কিন্তু একদিন সে আর ফিরল না, কোথায় যেন হারিয়ে গেল। যে রাতে সে হারিয়ে গেল সে রাতে নাকি ওই অঞ্চলের সব বাড়িতে আলো নিভে গিয়েছিল। এসব অনেকদিন আগের কথা। ক্রমে এই অঞ্চলের মানুষ ভুলে গেল জয়পাল আর দশরথ মণ্ডলের কথা, কিন্তু জমিদার কন্যা আত্রেয়ীর কথা আজও মুখে মুখে ফেরে। কি হলো মেয়েটার? বাড়ির কাছে অতি পরিচিত মাঠ থেকে উধাও হয়ে গেল কেমন করে? শোনা যায় জমিদার জয়পালের মেয়ের খোঁজে দেশে দেশে লোক পাঠিয়েছিলেন, কিন্তু সন্ধান পাননি। শেষে এক গুণিন এসে ছক কেটে হিসেব করে জানিয়ে গেল ওই পোড়া মাঠ বড় অভিশপ্ত, অশরীরী আত্মার কোপ আছে, সাবধান। অনেকদিন তো আছি এ বাড়িতে, কিন্তু এত সব কথা আমি কিছুই জানতাম। জেনেছি এই সবে দাদামশাইয়ের সেই খাতাখানি পড়ার পর থেকে, আর তারপরেই যে কি সব ঘটে চলেছে চারিদিকে। চারিদিকে নাকি আমার মনের মধ্যে কি জানি, সেটাও তো ভালো বুঝতে পারি না। তবে এটাও কিন্তু ঠিক, লোকজনও বেশ সাবধান হয়ে গিয়েছে এখন। অবশ্য সাবধান আর কি হবে, দু অঞ্চলের মানুষজন খুব দরকার না হলে কেউ আর ওই মাঠে পা দিত না। সূর্য ডোবার পর তো নয়। হঠাৎ চমক ভাঙল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12:30 বাজে। কি সর্বনাশ, এত রাত পর্যন্ত জেগে করছিলামটা কি? ক্রমে ক্রমে মনে পড়তে লাগলো সব কথায়। ওই তো টেবিলের উপর আমার রাতের খাবারের থালাটা পড়ে আছে, শঙ্কর রেখে গিয়েছিল, মুখে দেওয়া হয়নি। আমি কি ঘুমিয়ে পড়েছিলাম? না, আসলে নানা কথা ভাবতে ভাবতে অনেক দূর পিছিয়ে গিয়েছিলাম। এবার থালাটা টেনে নিলাম। খাওয়ার ইচ্ছে নেই, খেতে পারলাম না। রুটিগুলো শুকিয়ে চামড়ার মতো হয়ে গিয়েছে। থালা নামিয়ে রেখে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। কেবলই মনে হতে লাগলো আজও হঠাৎ কেন সন্ধ্যাবেলায় আলো নিভল, আর আলো নেভা মাত্রেই ব্যাপারটা ভুতুড়ে কাণ্ড বলে মনে হলো কেন? কেনই বা সন্ধ্যাবেলা থেকে গভীর রাত পর্যন্ত একটা ঘোরের মধ্যে রইলাম? কেনই বা এতকাল বাদে পুরা মাঠের কাহিনীটা মনের মধ্যে জেগে উঠল? আর আত্রেয়ী নামে সেই হতভাগিনী মেয়েটি, যার কথা আজ অনেকেই ভুলে গেছে, তার কথা মনে পড়ল কেন? আমার অস্বস্তি আরও বাড়ছিল সেই ছায়ামূর্তির কথা মনে পড়ায়, যে নাকি গভীর রাতে লম্বা লম্বা পা ফেলে দু হাত দোলাতে দোলাতে পুরা মাঠের মধ্যে দিয়ে এগিয়ে আসতো এইদিকে, মানে দাদামশাইয়ের বাড়ির দিকে, যে বাড়িতে এখন আমি একা থাকি। এতদিক থাকতে কেন যে সে এই বাড়ির দিকেই আসতো তা আমি বুঝতে পারি না। যেমন বুঝতে পারি না কতদিনে মাঠ থেকে উঠে এসে সে পৌঁছাবে এখানে, তারপর কি করবে তাও অজানা। তবে এইটুকু জানি তাকে ঠেকাবার শক্তি আমার নেই। সে কি তাহলে আজই এসে পৌঁছাবে? সন্ধ্যাবেলায় আলো নিভিয়ে দিয়ে কি সেই ঢুকেছে এ বাড়িতে? কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ ঘুম ভেঙে গেল। তাকাতেই দেখলাম একটি মেয়ের ছায়া যেন ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আশ্চর্য, কে এই মেয়ে? ঘরে ঢুকলো কি করে? দরজা তো ভেতর থেকে বন্ধ। চমকে উঠে বসলাম। ভয় কাঁপতে কাঁপতে ভেজা গলায় বললাম, কে তুমি? উত্তর দিল না, পিছন ফিরে দাঁড়িয়ে রইল। এবার চেঁচিয়ে বললাম, উত্তর দিচ্ছ না কেন? কে তুমি? মেয়েটি এবারও উত্তর দিল না, শুধু ধীরে ধীরে হাড় ফেরালো। ও কি ভয়ঙ্কর! মাথার সামনের দিকটা জুড়ে বিভৎস একটা গর্ত,
যেন হিংস্র কোনো জন্তু ঝাঁপিয়ে পড়েছে তার মুখের উপর। মাথা ঘোরাবার সঙ্গে সঙ্গে এক গাদা বালি পড়ল মাথা থেকে। এত বালি এলো কোথা থেকে? এমন সময় ভোরের পাখি ডেকে উঠল। সঙ্গে সঙ্গে বিভৎস মূর্তিটা যেন সচেতন হয়ে উঠল। আমার দিকে ঘুরে দাঁড়িয়ে সে হঠাৎ তার কঙ্কাল সার একটা হাত তুলে সামনের মেঝেটায় দেখিয়ে দিয়ে কিছু যেন বোঝাতে চাইল। তারপরেই বাতাসের একটা ঝাপটা তুলে বেরিয়ে গেল। বুঝতে পারলাম ও এখন এখানেই থাকে। আমি কিছুক্ষণ হতবাক হয়ে রইলাম। এই কি সেই বহু যুগ আগে পোড়া মাঠে হারিয়ে যাওয়া আত্রী? ওর মাথা থেকে বালি ঝরে পড়ল কেন? তবে কি সে বালির মধ্যে তলিয়ে গিয়েছিল? তাই যদি হয় তবে এ কথা আজ কাকে বলব? এই এতক্ষণ ধরে আজ রাতে যা ঘটল তা যেন বুঝিয়ে দিচ্ছে দাদামশাইয়ের এই বাড়ি তৈরি হয়েছিল পোড়া মাঠের সেই জায়গায় যেখানে আত্রেই চোরা বালিতে ডুবে গিয়েছিল। এতদিন এখানে আছি, একদিনের জন্য ভয় পাইনি, কিন্তু সর্বত্র এক অশরীরে অস্বস্তি অনুভব করছি। দিনের বেলাটা একরকম কাটে, কিন্তু সন্ধে হলেই হয়ে যায় অন্যরকম। তখন একবার মনে হয় এই সময় ঘরে থাকা ঠিক হবে না, হয়তো অঘটন কিছু ঘটবে। ছটফট করে ঘরের বাইরে চলে আসি, কিন্তু পরক্ষণই মনে হয় এই ভর সন্ধেবেলায় বাইরে থাকা ঠিক নয়, বরঞ্চ ঘরটাই নিরাপদ। আর তখনই আবার ঘরের দিকে পা বাড়ায়। এ এক অদ্ভুত অবস্থা মনের। মনটা যেন আর আমার নয়, অন্য কেউ তার লাগাম ধরে আছে। মনের এই অবস্থা এমনই হয়। বিপদ ঘটবার চান্স ছিল, হ্যাঁ ছিল। যেমন সেদিন বিকেলে শঙ্কর গুটি গুটি এসে দাঁড়ালো। ওকে এই অবস্থায় এসে দাঁড়াতে দেখলেই বুঝতে পারি কোনো মতলব আছে। বললাম, কিরে কিছু বলবি? সসংকোচে বলল, আমার টাকার ছেলে এসেছে, দেখা করে আসবো। জিজ্ঞেস করলাম, কোথায়? শঙ্কর বলল, ওই টাউনে। মনে মনে ভাবলাম, ও বাবা, সে তো অনেক দূর। মুখে বললাম, তাড়াতাড়ি ফিরবি তো? শঙ্কর ভালো করেই জানে ওকে না হলে আমার এক বেলাও চলে না, তাই বিনয়ে ভেঙে পড়ে বলল, যাবো আর আসবো। আশ্বস্ত হয়ে বললাম, তবে যা। ও খুশি হয়ে উঠে দাঁড়াল, বলল, দরজাটা খিল দিয়ে দিন। শঙ্কর চলে গেল। যাবার সময় আমাকে সাবধান করে দিয়ে বলল, আগে কেউ ডাকলেও না দরজাটা খুলবেন। মনে মনে একটু যেন চমকে উঠল। শঙ্কর এরম কথা তো কোনোদিনও বলে না। আজ কি তবে আমার কোনো বিপদের আশঙ্কা করছে? হেসে বললাম, আর তুই যখন আসবি তখন? ও বলল, আমি রাস্তা থেকে ডাকবো আপনাকে। ঠিক আছে, তুই যা। একটু পরেই সূর্যদেব তাল গাছগুলোর আড়ালে নেমে পড়লেন। মনে হলো যেন আকাশ জননী দুহাত বাড়িয়ে শান্ত ক্লান্ত সন্তানকে টেনে নিলেন। এটা কিন্তু নতুন ব্যাপার নয়। শঙ্করের ওপর আমার নির্ভর করে থাকতে হয় ঠিকই, তা বলে ও আমাকে একা রেখে কখনো কোথাও যায় না এমনও তো নয়। কাছেই একটা পুরনো কালীবাড়ি আছে। সন্ধ্যেবেলা কাঁসর ঘণ্টা বাজিয়ে আরতি হয়। শঙ্কর প্রায় দিনই আরতি দেখতে যায়। আরতি শেষ হলে ফিরে আসে। এই সময় আমাকে প্রায় আধ ঘন্টা একা থাকতে হয়। তা নিয়ে কোনোদিনও কিছু ভাবিনি, কিন্তু এই কিছুদিন আমার যে কি হয়েছে, একা থাকলেই ভয় করে। একা থাকলেই ভয় করে। কিসের ভয় তা বুঝতে পারি না। এই যেমন আজ সন্ধ্যেবেলায় ঘরে চুপচাপ বসে আছি। শঙ্কর ফিরলেই একটু ঘুরে আসবো বলে ধুতি পাঞ্জাবি পরে রেডি হচ্ছি। এমন সময় খিড়কির দরজায় কি যেন করা নাই। আমার কাছে বড় একটা কেউ আসে না, বিশেষ করে সন্ধ্যেবেলায়, তাই অবাক হলাম। কিন্তু তখনই সাড়া দিলাম। মিনিট কয়েক পরে আমার শব্দ। এবার যেন কেউ অধৈর্য হয়ে কড়া নাড়ছে। যাচ্ছি বলে উঠে পড়লাম। আর তখনই সিঁড়িতে পায়ের শব্দ পেলাম। যে কড়া নাড়ছিল সে যেন নিজেই উঠে আসছে।
বিরক্ত হলাম। বলা নেই কওয়া নেই, একেবারে উপরে উঠে আসছে। আমি ঘরের মধ্যেই দাঁড়িয়ে রইলাম। এরই মধ্যে ভেবে নিলাম যদি তেমন কেউ হয় তাহলে এক কাপ চাও খাওয়াতে পারবো না, কারণ ওসব দায়িত্ব শঙ্করের। এমনিভাবে মিনিট 5 সময় গেল। আচ্ছা, কোন ঘরে বসাবো সে না হয় দেখা যাবে, আগে আসুক তো। কিন্তু জুতোর শব্দ আর পাওয়া যাচ্ছে না। মনে হলো যে আসছিল সে যেন হঠাৎ থেমে গেছে, আমার কাছ থেকে সাড়া না পেয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। দেখতে চাইছে আমি গিয়ে রিসিভ করি কিনা। ততক্ষণে চারিদিক অন্ধকার হয়ে গিয়েছে। আমি সিঁড়ির দিকে এগোতে গিয়েও থমকে দাঁড়ালাম। কিছু একটা হয়েছে মনে হচ্ছে। কি হলো ব্যাপারটা? বাইরের দরজায় কেউ কড়া নেড়েছিল একটু আগে, একবার নয় 2 বার। কিন্তু সে ওপরে উঠে এলো কি করে? শঙ্কর বেরিয়ে যাওয়ার পর আমি তো নিজের হাতে ভেতর থেকে খিল দিয়ে এসেছি। তাহলে আমার মাথাটা টলে গেল। দেওয়াল ধরে কোনো রকমের সামনে নিলাম। মনে হলো এখনই বিছানায় গিয়ে শুয়ে পড়া দরকার। ভাবার সঙ্গে সঙ্গে ঘরে চলে এলাম। তারপর বিছানা থেকে বালিশটা টেনে নিয়ে তার মধ্যে মুখ গুলি। আমি নিশ্চিত যে বেশিক্ষণ চোখ বুঝেছিলাম না। একটু পরেই শঙ্করের হাঁক ডাক শুনে উঠে বসলাম। বাবু, ও বাবু, বাবু দরজা খুলুন। যাক, শঙ্কর এসে গেছে। কখন এলি? এই তো আসছি। বলে আলোটা জ্বেলে দিল সে। কোথাও বেরাচ্ছিলেন নাকি? বেরোচ্ছিলাম। আমি? কই দাতু? ধুতি পাঞ্জাবি পরেছেন? মনে পড়ল কিছুক্ষণ আগে আমি বেরোবো বলে তৈরি হয়েছিলাম। তারপর আচ্ছা, আমি আপনাকে বারবার করে বলে গেলাম বাইরের দরজায় খিল দিতে ভুলবেন না, তবু ভুলে গেলেন। কোনোদিন বিপদ ঘটবে দেখবেন। অবাক হয়ে বললাম, কে বললো আমি দরজা বন্ধ করিনি? বলবে আবার কে? আমিই তো প্রমাণ। দিব্যি গড়গড় করে উপরে উঠে এলাম। আমি হতবম্বের মতো শঙ্করের দিকে তাকিয়ে রইলাম। একটু আগেও সিঁড়িতে জুতোর শব্দ শুনেছি। ওই কথাটাই ভাবছিলাম। বাইরের দরজা আমি তো নিজের হাতে বন্ধ করে এসেছি। তাহলে রাতে কি খাবেন, ভাত না রুটি? আমার এখন অন্য চিন্তা। খিল খুলল কে? সিঁড়িতে কার পায়ের শব্দ শুনেছিলাম। কে সে? পড়ে উঠে এলো না কেন? বললাম, যা হোক করকে। শঙ্কর চলে গেল, কিন্তু তখনই হন্তদন্ত হয়ে ফিরে এলো। কাঁপা কাঁপা গলায় বলল, যা ভেবেছিলাম তাই। কি, কেউ একজন কখন বাড়িতে ঢুকে পড়ে সিঁড়িতে লুকিয়ে আছে। সে কি? মনে হলো চোর। চোর? আমি চমকে উঠে বসলাম। হতে পারে বটে। নিচে নেমেছিলাম একবার, হঠাৎ দেখি সিঁড়িতে কি যেন নড়ছে। ছাগল কুকুর নয়, একটা আস্ত মানুষই। উনি মেরে বসেছিল অন্ধকারে। আমার সারা পেয়ে কুঁজো হয়ে লাফাতে লাফাতে বাইরের দরজার দিকে চলে গেল। কতটা শঙ্করকে বলা চলবে না, ভয় পাবে। তাই বললাম, বলিস কি, চল তো দেখি। বলতে বলতে টর্চ জ্বেলে নিচে নেমে এলাম। কই রে, কেউ তো নেই? শঙ্কর মাথা চুলকে বলল, এখন নেই, কিন্তু একটু আগেও ছিল, আমি নিজের চোখে দেখেছি। তাহলে গেল কোথায়? তাই তো ভাবছি। বলতে বলতে শঙ্কর এগিয়ে গেল, পিছনে আমি। বাইরের দরজার কাছে গিয়ে টর্চের আলো ফেলতেই চমকে উঠলাম। দেখলাম দরজায় ভেতর থেকে খিল আটকা। তার মানে বাইরে থেকে কেউ ঢোকে। শঙ্কর ঢুকেছিল, নিশ্চয়ই তখন দরজা খোলা ছিল। তারপর ঢুকেই ভেতর থেকে খিল লাগিয়ে দিয়েছিল সে। ইচ্ছে করেই শঙ্করকে জিজ্ঞেস করলাম, ঢুকে দরজা বন্ধ করেছিলি তো? ও মাথা নিচু করে বলল, না, আসলে খেয়াল ছিল না। নাও ঠেলা। সিঁড়িতে জুতো পরে যিনি এসেছিলেন তিনি তো বাড়িতে ঢুকেছেন অনেকক্ষণ আগে। কী করে ঢুকেছিলেন এর উত্তরও আমার জানা নেই। শুধু মনের নয়, বাইরেও পরিবর্তন হতে লাগলো। সেটা বুঝতে অবশ্য দেরি রইল না।
শুধু দেখতাম ইদানিং শঙ্কর হঠাৎ আমার সামনে এসে পড়লে কেমন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকে। তার সেই সময়ের চোখের ভাষা ঠিক মতো বুঝতে না পারলেও এইটুকু বুঝতাম কেমন যেন ভয় মেশানো অবাক চাউনি। মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে উঠে ওকে ধমকে উঠতাম, হাঁ করে দেখছিস কি? শঙ্কর উত্তর দিতে পারত না, কারণ উত্তর দেবার কিছু ছিল না। ও অবাক হয়ে তাকিয়ে থাকতো আর থাকতে থাকতে চলে যেত। কয়েকদিন কাটল, তারপর লক্ষ্য করলাম ও যেন আর আমার সামনে আসতে চায় না। ডাকলে কোনো রকমের দূর থেকে হুঁ হাঁ করে সাড়া দিয়ে কাছে এসে চোখ নিচু করে দাঁড়াতো, যেন আমার মুখ দেখতে চায় না। কেন এরকম আচরণ? আমার মুখটা কি কদিনের মধ্যে বদলে গেছে? কি বা বদলাতে পারে? ভালো হলে বড়জোর রোগা মুখটা ভরাট হতে পারে, খারাপ হলে মুখটা আরো শীর্ণ হবে, আর বেশি তো কিছু নয়। যাক, সে কথা ভেবে লাভ নেই, বরঞ্চ একবার আয়নার সামনে দাঁড়ানি সঠিক বোঝা যাবে। এখানেও মুশকিল। একটা ছোট্ট আয়না আছে বটে, কিন্তু তা আমি ব্যবহারই করি, দরকারও হয় না। আয়না ছাড়াই আমার চুল আঁচড়ানো হয়েছে, আয়না ছাড়াই দাড়ি কামানো সুসম্পন্ন হয়। যাই হোক, শঙ্করকে নিয়ে ভাবনা চিন্তা করতে আর ইচ্ছে করে না। ভাবলাম কাল পুলটু এলে দেখব ও কি করে। কিন্তু পরের দিন পুলটু এলো না। কেন এলো না? নিজেকেই নিজে উত্তর দিই, কেন আবার? রোজ আসা কি আর কারোর পক্ষে সম্ভব? সাধারণত বুলটু এলে সঙ্গে 2-3টে বন্ধুও আসে। বাড়ির সংলগ্ন বাগানে একটা দোলনা টাঙানো আছে। বুলটুরা এলে ওই দোলনায় চড়ে, কোনোদিন ক্যারাম বোর্ডটা নিয়ে বসে। আমার ভালো লাগে। এরা না এলে বাড়িটা যেন বড্ড শূন্য লাগে। পরের দিন দুপুর থেকেই আমি অপেক্ষা করে রইলাম কখন বুলটুরা আসে। এমনভাবে কোনোদিনও ওদের জন্য অপেক্ষা করি না, আজ করলাম। তার কারণ মনটা অস্থির হয়েছিল আমার মুখের দিকে তাকিয়ে ওরা কিছু বলে কিনা জানার জন্য। সেদিন ওরা এত দেরি করে এলো যে আমি অধৈর্য হয়ে উঠেছিলাম। তাই ওরা আসতেই আমি থমকে উঠলাম, এত দেরি? উল্টো খুবই অবাক হলো, কেননা আমি কোনোদিনও ওদের আসা চাওয়া নিয়ে কিছু বলি না। দেখলাম বুলটু অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর অবাক হওয়া দেখে আমি ভয় পেলাম। জিজ্ঞেস করলাম, কি দেখছিস? ও মুখ কাঁচুমাচু করে বলল, কিছু না। সত্যি করে বল। বুলটু থতমত খেয়ে বলল, তোমার ডান দিকের গালে কালো মতো একটা দাগ। চমকে উঠলাম, কালো দাগ? হ্যাঁ, কিছু লেগেছে বোধহয়। আমি ভয় পেলাম। আমি তো জানি কিছু লাগার দাগ নয়, ওটা অন্য জিনিস। দুপুরবেলা টেবিলের ড্রয়ার থেকে আয়নাটা বের করলাম, তারপর জানলার ধারে গিয়ে ভালো করে লক্ষ্য করলাম। হ্যাঁ, দাগই, চামড়ার ভেতর থেকে ফুটে উঠেছে। দেখলে মনে হয় চর্মরোগ। সপ্তাহখানেক পরে লক্ষ্য করলাম দাগটা অনেকখানি বেড়ে গেছে, থুতনি থেকে চোখের কোণ পর্যন্ত। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। নিজের সঙ্গে নানা তর্ক করি, সব যেন গুলিয়ে যায়। যত গুলিয়ে যায় ততই ভয় পাই। কিসের ভয় তা জানি না, শুধু মনে হয় ভয়ঙ্কর কোনো অশুভ ঘটনা ঘটতে চলেছে। সেদিন বিকেলে বুলটু এলো। যাক, একাই এসেছে, ও এ বাড়ির ছেলের মতনই। ঠিক করলাম ওকে ডেকে নিয়ে জিজ্ঞেস করবো দাগটা কমেছে নাকি এখনো আছে। যদি কমে গিয়ে থাকে তাহলে ভালোই, আর যদি এখনো থাকে তাহলে কি হবে জানি না। ডাক্তারের কাছেও যেতে ইচ্ছে করছে না। যাই হোক, চা খাওয়া শেষ করে অন্য দিনের মতো খুব সহজভাবে ওর দিকে এগিয়ে গেলাম। দেখলাম ও ক্যারাম বোর্ডটা নিয়ে একা একা হিট করছে। কি বলটু বাবু, একা যে? আজ তোমার বন্ধুরা কোথায়? বুলটু আমার দিকে তাকিয়ে কেমন যেন হয়ে গেল। তাড়াতাড়ি ক্যারাম ফেলে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালো। আশ্চর্য, আমার কথার উত্তর পর্যন্ত দিল না। খুব রাগ হলো, কড়া গলায় ডাকলাম, বলটু। ডেকেই চমকে উঠলাম। একার স্বর, এত কর্কশ! ততক্ষণে বুলটু নিচে নেমে গেছে।
ও সারা পর্যন্ত দিল না। আমি তাড়াতাড়ি শঙ্করকে ডাকলাম, শঙ্কর, শঙ্কর। শঙ্কর উপরে উঠে এলো, কিন্তু আমার মুখের দিকে তাকালো না, মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। জিজ্ঞেস করলাম, বুল্টু চলে গেল? হ্যাঁ, গম্ভীরভাবে উত্তর দিল শঙ্কর। হঠাৎ চলে গেল কেন? শঙ্কর খুব সহজভাবে বলল, বোধহয় ভয় পেয়েছে। মনে মনে এবার আমি ভয় পেলাম। তাহলে বুল্টুও আমাকে দেখে ভয় পাচ্ছে, কিন্তু কেন? শঙ্করকে জিজ্ঞেস করতে ভরসা পেলাম না, কারণ ও কি বলবে আমি জানি। ও যে সবকিছুই বাড়িয়ে বলতে ভালোবাসে। কদিন আর আয়নায় হাত দিলাম না। যা হচ্ছে হোক ভেবে নিয়ে চোখ বুঝে রইলাম। ঘর থেকেও বেরোলাম। বুল্টুরা নিজের খেলা করে বাড়ি চলে যায়, আমার সঙ্গে আর দেখা করে না, গল্প শুনতেও চায় না। তারপর একদিন বিকেলে বিছানা থেকে জাম্প দিয়ে নেমে পড়লাম। ওরা এসেছিল সেদিন। ছেলেরা হঠাৎ আমার মতো আধবুড়ো একজন মানুষকে লাফ দিয়ে বেরিয়ে আসতে দেখে চমকে উঠল। বুঝলাম আমাকে দেখে ওরা ভয় পেয়েছে। খুব মজা লাগলো। তারপর আমি এত বড় মানুষটা ছাদে ছুটোছুটি শুরু করলাম। ছেলেরা আমায় এরকম করতে দেখে চেঁচামেচি করে ছুট লাগালো। আমি খুব জোরে হেসে উঠলাম। জীবনে কখনো বোধহয় এত জোরে হাসিনি। সেদিন দুপুরবেলা রাস্তায় হঠাৎ হই হল্লা। এর আগে আমার বাড়ির কাছে কোনোদিনও হই হল্লা তো দূরের কথা, 2-4 মানুষকেও একসঙ্গে গলা উঁচু করে কথা বলতে শোনা যায়নি। তা আজ হঠাৎ এত হল্লা কেন? উঠে গিয়ে দাঁড়ালাম রাস্তার দিকে জানলায়। দেখলাম বুল্টুর বাবা রমণীবাবু কয়েকজনের সঙ্গে কি নিয়ে আলোচনা করছে। সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। এদের আবার কি হলো? কৌতূহল চেপে বিছানায় গিয়ে বসলাম। হয়েছে ভালো, নিজেকেই জিজ্ঞেস করলাম, বুল্টুর বাবার মতো আমিও কেন রাস্তায় গিয়ে ওদের সঙ্গে আলোচনা করতে পারি না? এরও কোনো নেই। যাই হোক, কি হয়েছে বিকেলে জানা যাবে। বিকেল পর্যন্ত আমায় অপেক্ষা করতেই হবে। ঠিক করেছিলাম বিকেলে বুল্টুরা এলে ওদের মুখ থেকেই শোনা যাবে, কিন্তু বুল্টুরা এলোই না। তবে শঙ্কর জানালো গতকাল বুল্টুর এক বন্ধু বিকেলে খেলতে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি। যেখানে যেখানে যাওয়া সম্ভব সব জায়গায় খোঁজা হয়েছে, কিন্তু কেউই বলতে পারেনি। তা সে তো গতকালের ব্যাপার। আজ আবার ওদের হলো কি? একটু দেরি করেই এলো মাত্র 2 জন, গোপাল আর কৃষ্ণ। বেশিক্ষণ থাকলো না। জিজ্ঞেস করলাম, আর সবাই কোথায়? গোপাল বলল, জানি না। ওরা ঘরে ঢোকার পর থেকে পরস্পরের মুখ চাওয়াচাবি করছিল। তারপরেই চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল। বললাম, তোমরা এখনই চলে যাচ্ছ? হ্যাঁ বলেই নিচে নেমে গেল। কেন কিছুই বুঝলাম না। কদিন পর আমি হঠাৎ আবার এমন একটা কাণ্ড করে বসলাম যে নিজেই অবাক। আমাদের বাড়ির কাছে ছিল একটা বাঁশ গাছ। তার একটা ডাল বাড়তে বাড়তে আমাদের ছাদ পর্যন্ত এগিয়ে এসেছে, একেবারে নাগালের কাছে। দেখে খুব ইচ্ছে করলো ডালটা ধরে ঝুলে পড়ি। মারলাম লাফ। অত বড় গাছটা কেঁপে উঠল। আমার খুব মজা লাগলো। নিচের দিকে তাকিয়ে দেখি রাস্তায় লোক জমে গেছে। তারা অবাক হয়ে আমার কাণ্ড কারখানা দেখছে। এবার আমি যখন শূন্যে ডিগবাজি খেয়ে মাটিতে লাফিয়ে পড়লাম, তখন যারা দাঁড়িয়ে মজা দেখছিল তারা সবাই ছুট লাগালো। আমি হা হা করে হাসতে লাগলাম। একটু পরে নিজের অপকীর্তি দেখে নিজেকেই ধমকে উঠলাম। আমি কি পাগল হয়ে গেছি? পাগল এখনো পুরোপুরি হই, তবে হতে বোধ হয় দেরি নেই। বুঝতে পারি ক্রমশই আমি যেন কেমন হয়ে যাচ্ছি। কখন কি করে ফেলি তা বুঝতে পারি না, অথচ আমি আগে তো এমন ছিলাম না। এই বাড়িতে এসে দাদামশাইয়ের সেই খাতাখানা পড়ার পর থেকেই আমার পরিবর্তন শুরু। প্রথম দিকে বুঝতে পারিনি,
তারপর যেদিন সন্ধ্যায় হঠাৎ শুধু আমার বাড়ির আলো নিভে গেল আর পুলটু ভয় পেয়ে গেল, সেদিন থেকেই শুরু হলো আমার পরিবর্তন। এত ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো যে আমি খেয়াল করতেও পারিনি। একেই বোধহয় বলে চিত্তবিকার। কোনো একটি ইংরেজি বইতে পড়েছিলাম যে খারাপ চিন্তা, খারাপ পরিস্থিতির মধ্যে থাকতে থাকতে সুস্থ মানুষও ক্রমশ অসুস্থ হয়ে পড়ে। এ রোগের কোনো চিকিৎসা নেই। অবশ্য সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট আছে, এখানে যেসব চিকিৎসার ব্যবস্থা নেই। মনে হয় একটানা ভৌতিক পরিবেশে থাকার ফলেই আমার এইসব অদ্ভুত পরিবর্তন, আর এর ফলে আমি ক্রমশই যেন অস্বাভাবিক হয়ে উঠেছি। এই যেমন ছুটে ঘরে ঢুকে নিশ্চিন্ত হতে পারলাম না। দরজায় তো খিল দিয়েছি, 3টে জানলার সবকটাই বন্ধ করে দিয়েছি, তবুও কেবল যেন শুনতে পাচ্ছি একদল লোক আমায় তাড়া করে আসছে। অথচ এও জানি পুলটুকে ভয় দেখিয়ে চলে আসবার সময় একটা লোকও তাড়া করে আসেনি। ভাবতে ভাবতে আমার মাথার ভেতরটা কেমন করে উঠল। দাঁড়িয়েছিলাম, মাটিতে বসে পড়লাম, তারপর এক সময় ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ পর শুনতে পেলাম শঙ্করের ডাক, দরজা খুলুন, দরজা খুলুন, খেতে দিয়েছি যে। উঠলাম, দরজাও খুলে দিলাম, কিন্তু শরীরটা বড়ই দুর্বল। এই সবই করছি যেন ঘোরের মধ্যে। লক্ষ্য করছিলাম বুলটু যেন ইদানিং আমাকে এড়িয়ে চলছে, ও যেন আমায় কেমন ভয় পাচ্ছে। সবচেয়ে ক্ষতি হলো যখন ও আমার বাড়ি আসা বন্ধ করে দিল। অন্য কেউ না আসুক তত কষ্ট নেই, কিন্তু বুলটুকে আমি খুব ভালোবাসতাম। রোজ বিকেলে আমি ওর পথ চেয়ে থাকতাম, কিন্তু যে প্রতিদিন আসতো সে যখন আর একদিনও আসে না, তখন বুঝলাম ভুল করে ফেলেছি। বুলটুকে ওইভাবে ভয় দেখানো উচিত হয়নি। একটা বোবা কান্নায় আমার বুক ফেটে যেতে লাগলো। শেষে আর পারলাম না, একদিন চলে গেলাম বুলটুদের বাড়িতে। অন্তত একটিবার বুলটুকে চোখের দেখা দেখতে চাই। এই বাড়িতে এর আগে অনেকবার এসেছি, কিন্তু এবারের আশাটা যেন অন্য। মনে হচ্ছে কোনো অচেনা লোকের বাড়ি এসেছি, এমন একজন যাকে ও বাড়ির লোকেরা এড়িয়ে চলতে চায়। তার জন্য তাদের অবশ্য দোষ দেওয়া যায় না। আমার চেহারাটাই যে বদলে গেছে। ইচ্ছে করেই সন্ধ্যের পর বেরিয়েছিলাম, কারণ লোকের সামনে বড় একটা বেরোতে চাই না। সবাই কেমন যেন অবাক হয়ে আমার দিকে দেখে, ভালো লাগে না, কিন্তু তবু নিস্তার নেই। অন্ধকারে রাস্তায় বেরোতেই গোটাকত কুকুর ঘেউ ঘেউ করে ছুটে এই বুঝি কামড়ে দেয়। খুব অল্প সময়ের মধ্যেই বুলটুদের বাড়ি পৌঁছলাম। বুলটু বাইরের ঘরে বসে ওর বাবার কাছে পড়ছিল। একা বুলটু থাকলেই খুশি হতাম। যাই হোক, এসেছি যখন বুলটুকে দূর থেকেই দেখে যাই। সেই মতো আমি নিঃশব্দে রকে উঠে জানলা দিয়ে উঁকি মারলাম। বুলটু আমায় দেখতে পেল না, তখন সহসে ভর করে ডাকলাম, বুলটু। বুলটু চমকে উঠল, তারপর জানলা দিয়ে তাকিয়ে সে আটকে উঠল, চিৎকার করে বাবা গো বলেই ভেতরে চলে গেল। আমি কতবার বুলটু বুলটু করে ডাকলাম, কিন্তু ও আমার সঙ্গে দেখা করল না। ওর বাবা আমায় রীতিমতো ধমক দিয়ে বললেন, সরো, তোমায় দেখে বুলটু যখন এত ভয় পায় তখন এ বাড়িতে আর আসো কেন? লজ্জায় দুঃখে আমি মাথা নিচু করে পালিয়ে এলাম। ঠিক করলাম বুলটুর সামনে আর কোনোদিনও যাব না, কিন্তু সে প্রতিজ্ঞা আর রক্ষা করা হলো না। কদিন পর, তখন সন্ধ্যা হয়, আমি আমার ঘরটিতে বসে আছি, দরজা জানলা বন্ধ করে। হঠাৎ রাস্তায় হল্লা, ধর ধর, ছেলে ধরা। চমকে উঠলাম, ছেলে ধরা এলো কোথা থেকে? প্রায় সঙ্গে সঙ্গে শঙ্কর এসে ঘরে ঢুকল, চোখ বড় বড় করে বলল, বুলটুকে ছেলে ধরার দল ধরে নিয়ে গেল। চমকে উঠলাম, হ্যাঁ? বলিস কি? কখন? এক্ষুনি। ওর বাড়িতে জানে? হ্যাঁ, কান্নাকাটি করছে। আমি আর বাড়িতে বসে থাকতে পারলাম না। যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই ছুটলাম। ছোটা তো নয়, উড়ে যাওয়া। শরীরটা অসম্ভব হালকা মনে হচ্ছে, মাটিতে যেন পা ঠেকছেই না। দুরন্ত গতি। রাস্তার লোক হাঁ করে দেখছে, কিন্তু আমার ওদিকে থাকাবার ফুরসত নেই।
যেমন করে হোক বুলটুকে উদ্ধার করতেই হবে। আমার পায়ে যেমন ঝড়ের গতি, শরীর তেমনই অলৌকিক পর। মিনিট 15 মধ্যেই ধরে ফেললাম গাড়িটাকে। গাড়িতে চড়াচারেক লোক ছিল। আমাকে ছুটে আসতে দেখেই তারা অবাক হলো। তারা তো জানে না, যখন আমার এই শরীরে অলৌকিক শক্তি ভর করে তখন আমাকে কেউ আটকাতে পারে না। দেখলাম গাড়ির মধ্যেই হাত পা বাঁধা অবস্থায় উপুর হয়ে পড়ে আছে বুলটু। একটা অস্বাভাবিক হুঙ্কার দিয়ে রুখে দিলাম গাড়িটাকে। তারপর 4 জন ছেলে ধরাকে কাবু করে বুলটুকে কাঁধে করে বাড়িতে নিয়ে পৌঁছে দিলাম। জীবনে এই একটা ভালো কাজ করতে পারলাম, কিন্তু কিন্তু কিভাবে এটা সম্ভব হলো একাই আমার পক্ষে? এটা যদি সত্যি অলৌকিক ব্যাপার হয় তাহলে প্রশ্ন জাগে, কোথা থেকে পেলাম এই শক্তি? কে জোগালো? ভাবতে ভাবতে হঠাৎ একজনের কথা মনে হলো। এই জানিস, সে বহুকাল আগে মৃত। মৃত্যু হলেই কি সব শেষ হয়ে যায়? যায় না। তার বহু প্রমাণ আমি পেয়েছি। আত্রেই নিজেই তার প্রমাণ দিয়েছে এই সেদিনও। তার দেহ যে আমার এই বাড়ির নিচেই পোতা আছে আমি জানি। সে গত রাত্রে হঠাৎ কেন দেখা দিয়েছিল? কেন দিয়েছিল? না, আমাকে ভয় দেখাতে নয়, মনে হয় শুধু এই কথা জানাতে চায় সে আমার কাছেই আছে। এই বাড়িতে তার একটা নতুন আকর্ষণ হয়েছে। সে আকর্ষণ বুলটু আর তার বন্ধু। এও বলেছিল আমি যেন আমার শারীরিক পরিবর্তন নিয়ে না ভাবি। এখন মনে হচ্ছে বিকেলে যখন ওরা খেলা করত তখন মাঝে মধ্যেই কোথাও নূপুরের শব্দ শোনা যেত। মনে হতো কেউ যেন নূপুর পরে হালকা পায়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের সঙ্গে খেলছে, কিন্তু তাকে দেখা যায় না। আত্রেই ছিল ছেলে মানুষ, তাই ছোট ছেলে মেয়েদের ভালোবাসত। উল্টোরা যখন ছাদে খেলা করত তখন আত্রেই যে অলক্ষ্যে সেখানে এসে দাঁড়াতো তা আজ বোঝা যাচ্ছে। কতদিন শোনা গেছে আমার ঘর থেকে নূপুরের পায়ে নিয়ে কেউ যেন ছাদে এসে দাঁড়িয়েছে। তাই কি বুলটুর বিপদে ওকে বাঁচাবার জন্য আত্রের আত্মা আমার উপর ভর করে ছেলে ধরার হাত থেকে বুলটুকে বাঁচিয়ে দিল? সঠিক উত্তর জানা না গেলেও এই মুহূর্তে আত্রের প্রতি কৃতজ্ঞতায় আমার মন ভরে উঠল। মনে মনে বললাম, আত্রি, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, আমার প্রণাম নিও। প্রার্থনা করি বুলটুকে রক্ষা করে তুমি যে মহৎ কাজ করলে তার জন্য পরমেশ্বর তোমার এই অভিশপ্ত জীবন থেকে তোমায় মুক্তি দেবে। সেদিনই রাত তখন গভীর। হঠাৎ ঘরের মেঝে কেঁপে উঠল। তারপর মেঝের একটা অংশ ফেটে গেল, আর সেইখান দিয়েই খানিকটা সাদা ধোঁয়া হুস করে বেরিয়ে এলো। তারপর পাক খেতে খেতে জানলা দিয়ে বেরিয়ে গেল। পরের দিন সকালে ঘুম ভাঙল পাখির ডাকে। তাকিয়ে দেখি পূবের জানলা দিয়ে আসা ছলমলে আলোয় ঘর ভরে আছে। একটু পরেই শঙ্কর গরম চা আর টোস্ট নিয়ে ঢুকল। আমি হাসি মুখে উঠে বসলাম। শঙ্কর আমার হাতে চা তুলে দিয়েও আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। জিজ্ঞেস করলাম, কি দেখছিস? শুধু টেবিলের ড্রয়ার থেকে ছোট্ট আয়নাটা এনে আমার হাতে দিল। কিরে, হঠাৎ আয়না দিচ্ছিস? দেখুন। দেখলাম মুখের আর সেই বিভৎস দাগ নেই, সব মিলিয়ে গেছে। পুলটুকে আত্রেই উদ্ধার করেছিল আমার মধ্যে দিয়ে, আর মুক্তি পাবার পর সে আমায় মুক্ত করে দিয়ে গেল আমার ভয়ঙ্করতম সমস্যা থেকে। আমি আবার আগের মতো হয়ে গেছি। বুলটুরা আমায় আর দেখে ভয় পায় না, নিয়মিত খেলে। এরপরেও কি আমি বিশ্বাস করব না ভূত বলে সত্যিই কিছু নেই? আমি তো আমার জীবনেই এটা প্রমাণ পেয়েছি। যতদিন আত্রীর আত্মা ভর আমার ওপর ছিল ততদিন আমি অন্য মানুষ ছিলাম, মুখটা হয়ে উঠেছিল কদাকার। এরপর হয়তো চেহারাটাও হতো। আমার প্রার্থনায় আত্রী মুক্তি পেল, আমাকেও মুক্তি দিয়ে গেল।